The future belongs to those who believes in the beauty of their dreams. Welcome all to our Women's Day celebration 2025. আজকে আমরা সবাই দূরদর্শনের প্রত্যেক স্টাফ, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক স্টাফ আমরা এখানে একত্রিত হয়েছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2025 সেলিব্রেট করার জন্যে। এবারের থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন। এত বছর ধরে আমরা কিন্তু ইকুয়ালিটি নিয়ে বলে আসছি যে পুরুষ মহিলা সমানভাবে এগিয়ে যাবে। আমরা কখনোই একে অপরের কম্পিটিটর নই, যে পুরুষরা যে কাজটা করতে পারে মহিলারা কেন করতে পারবে না, ব্যাপারটা ঠিক তাই নয়। আমরা প্রত্যেকেই একে অপরের পরিপূরক, যেটা প্রকৃতি যেভাবে আমাদের প্রত্যেককে তৈরি করেছে সেভাবেই আমরা চাই এই অ্যাক্সেলারেট অ্যাকশন, যেটা মানে প্রত্যেকে মিলে প্রত্যেকের সহযোগিতায় সবাই মিলে এই ইকুয়ালিটি, এই সমাজে ইকুয়ালিটি আনার চেষ্টা করা, যাতে পুরুষ মহিলারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে এবং তাতেই আমাদের সমাজের উন্নতি সম্ভব। এই উদ্দেশ্যকেই সামনে রেখে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সফল করব এবং তার জন্যে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হেড অফ প্রোগ্রাম শ্রীমতী আলপনা দাস, রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং শ্রী জেবি চারকপল্লী এবং রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীমতী প্রীতি চক্রবর্তী, যার ব্যাপারে যতটাই বলবো আমরা ততটাই কম হয়। তিনি আক্ষরিক অর্থে সেটা প্রুভ করেছেন যে এজ ইজ জাস্ট এ নাম্বার। যদি আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের মাইন্ডসেট সেরকম পজিটিভ থাকে এবং আমরা ওটা ভাবতে পারি যে আমরা সেটা করব, সেটা নিশ্চয়ই আমরা সাকসেস হব। অনুষ্ঠানে শুরু করছি আপনাদের সকলের অনুমতি নিয়ে। প্রথমেই আমি তৃপ্তি মজুমদার মহোদয়াকে আমাদের আজকের অনুষ্ঠানের গেস্টদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্যে। এবারে আমি আমাদের হেড অফ প্রোগ্রাম মাননীয়া শ্রীমতী আলপনা দাস মহোদয়াকে কিছু বলার জন্য অনুরোধ জানাব। নমস্কার। উপস্থিত বিশেষ অতিথি শ্রীমতী প্রীতি চক্রবর্তী ও আমার সকল সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য। সকলকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার পুরুষ সহকর্মীগণ, আমার মহিলা সহকর্মীবৃন্দ সকলকে। প্রত্যেক বছর এই একটা দিন যে কোনো অনুষ্ঠানের জন্য ধার্য করা হয়, ওই দিনটার গুরুত্ব আবার নতুন করে উপলব্ধি করার জন্য। সেই রকম করে প্রত্যেক বছর আমরা নারী দিবসও পালন করি, আবার নিজেদের সচেতনতা এবং যে ক্ষমতা আমাদের নিজেদের অর্জন এবং ভোগ করার যে স্বাধীনতা, এগুলিকে আবার নতুন করে মনে করার জন্য যে পারিপার্শ্বিক ব্যবস্থার মধ্যে আমরা থাকি, ঘরেই হোক অফিসেই হোক বাইরেই হোক, সেই অবস্থার সঙ্গে যোজনের জন্য যেই ক্ষমতা, যেই অজ্ঞানতা থেকে দূর হওয়া যায় একজনের সঙ্গে আরেকজনের অভিজ্ঞতা শেয়ার করে, এই জন্য এই সেলিব্রেশন খুব দরকার। আজকে আমরা সেলিব্রেশনে অংশগ্রহণ করছি প্রত্যেকে। আমি চাইবো আমার যেমন অভিজ্ঞতা আছে কর্মক্ষেত্রে আমি এটা শেয়ার করব, অন্যান্য যে সহকর্মীবৃন্দ আছে ওনাদের অভিজ্ঞতাও আমি শুনবো। ভালো লাগবে আমাদের। নিজেদের যেই দুর্বলতার জায়গাগুলি আছে এগুলি থেকে আমরা উঠতে পারবো, ওঠার জন্য চেষ্টা করতে পারবো। সেই অভিজ্ঞতা 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পের সূচনা করেছেন আমাদের সরকার, সেই প্রকল্পের মধ্যে দিয়ে গেছে বেটিকে বাঁচতে হবে, বেটিকে জন্ম দিতে হবে, বেটিকে শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে সে সুস্থ নাগরিক হয়ে উঠতে পারে। পড়ার মধ্যে দিয়ে যে কোনো মানুষের যে ক্ষমতার দুটো প্রথম পর্যায় শিক্ষা এবং আর্থিক ব্যবস্থার, নিজের জন্য আর্থিক ব্যবস্থা করা। তো প্রথমে যদি শিক্ষাটাই ঠিকভাবে না হয় তো আর্থিকটা আসবে কখন?
আর সেই আর্থিক ব্যবস্থা এবং শিক্ষার মধ্যে দিয়ে যে আমাদের ক্ষমতায়নের অধিকারগুলি আমরা জানতে পারি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ হেড অফ প্রোগ্রাম মাননীয়া শ্রীমতী আলপনা দাস মহোদয়াকে। Now I would like to request our Assistant Director Engineering Shri J.B. Charakpalli. Sir, please say a few words. आज अंतर्राष्ट्रीय महिला दिवस इस केंद्र में मनाया जा रहा है। सबसे पहले मैं मित्र सभी को मैं इस दिवस के अवसर पर हार्दिक बधाई और शुभकामनाएं देना चाहता हूं। नॉर्मली द डे, ये जो दिन है ये तो सन 1908 में न्यूयॉर्क सिटी से चंद महिलाओं से अपना डिमांडिंग में मार्च करते हुए डिमांडिंग में फंडामेंटल राइट्स एंड एस्टैब्लिश्ड के डिमांड करते हुए ये शुरुआत किया है। जब से लेके आज तक ये सिलसिला जारी है, हर साल ये मनाया जा रहा है। इस दिवस के अवसर पर मैं ये दो शब्द और भी कहना चाहता हूँ। महिलाओं का आदर करो, सम्मान करो, इज्जत करो, साथ ही बदले में वो भी हमें करेंगे, पुरुषों को भी करेंगे। और उसके साथ में अच्छी सोच रखो, अच्छी विचार रखो। कोई गलती होगा तो भी माफ़ी मांगो। माफ़ी मांगने से कोई छोटा नहीं होता है, माफ़ी मांगने से और बड़ा बन जाता है। सभी को वंस अगेन धन्यवाद और नमस्ते, थैंक यू। जय दूरदर्शन, जय महिला दिवस। Thank you so much, sir, for sharing your thoughts with us. So, it's a reminder that we all have to play a special role in this Women's Day. It's not just gender biased. So, we can say that let us remember the accelerating action is not just a theme. It's a collective effort to the society. তো আজকের এই অনুষ্ঠানে এখন আমরা সেই মুহূর্তে এসে পড়েছি। আমাদের আজকের প্রধান অতিথি শ্রীমতী প্রীতি চক্রবর্তী। এবারে আমরা ওনাকে কিছু বলতে বলবো না, বরং উনিই বলবেন, আমরা সবাই শুনবো ওনার ভ্রমণ কাহিনী এবং এই বয়সেও উনি যেটা করে দেখিয়েছেন সেটা সত্যি অর্থে মানে একদম 16 থেকে 70 সবার কাছে একটা জীবন্ত জ্বলন্ত উদাহরণ। চলুন তাহলে ওনার সাথে আমরা আলাপ করে নিই। প্রথমেই অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অফিসে। আপনি আপনার সময় বার করে দিয়েছেন আজকের বিশেষ দিনে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই জানতে চাই আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, এত লোকের মাঝখানে বসে আমি কথা বলতে পারছি, এটা তো বহু সৌভাগ্যের ব্যাপার। আপনাকে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। প্রথমেই যেটা আমার মনে হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আপনি এই বয়সে কি করে আপনার মনে হলো যে মানে মনে কি করে হলো প্রথমেই যে না এভারেস্ট বেস ক্যাম্পে আমি যাব? মানে আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট যারা তারাও কিন্তু অনেকে সাহস পায় না সেটা। প্রথমত নিজের ইচ্ছা থাকতে হবে, আর তাছাড়া এর আগে আমি 2014-তে কৈলাস পরিক্রমা করেছি, তা অমরনাথও দর্শন করেছি। তারপর শ্রীমানের ইচ্ছা যে চলো আমরা যাব, তোমরাও চলো। তো বললে তোমরা ওইখানে যেতে পেরেছো তো যেতে পারবে। আর ভাবলাম যে ওরা যেহেতু সাথে আছে কোনো ব্যাপার নাই, যা ভাগ্যে আছে তাই হবে। তো রওনা হলাম। কাঠমান্ডু থেকে একটা ছোট্ট এয়ারপোর্টে যেতে হয়, প্রথম লুকলা এয়ারপোর্ট। এটা 17 জন যাত্রীর প্লেন, এটা পাহাড়ের মাঝখান দিয়ে যায়। বিপদসংকুল রাস্তা, ভয়ের সাথে আনন্দ আছে যে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, অ্যাডভেঞ্চার ট্রিপ। হ্যাঁ, তো যাই হোক আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা পৌঁছে গেছি ঠিকভাবেই। এয়ারপোর্টটা খুব ছোট্ট,
তেনজিং এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টটার নাম আর কি। তো ওইখান থেকে হাঁটা পথ শুরু। প্রথম দিনে 7-8 কিলোমিটার হেঁটে আমরা ফাঁক দিন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। আর এখন ওইখানেই ঠান্ডা, আর আস্তে আস্তে তো আর উপরে যাচ্ছি, আরও ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে। আন্দাজ টেম্পারেচার কিরকম ছিল? হ্যাঁ, টেম্পারেচার কিরকম ছিল তখন অ্যাপ্রক্সিমেট? হ্যাঁ, পরে তো মাইনাসেই যায়, তখন এই 2-3 ওই রকম। আর চারিদিকে বরফ, খুব সুন্দর দৃশ্য, মানে ওইটা না দেখলে বোঝানো যায় না আর কি, প্রকাশ করা যায় না। যে দেখেছে সেই অনুভব করতে পারে। তো প্রথম দিন তো আমরা ফাঁক দিন একটা জায়গায় গেলাম, তারপর ওইখান থেকে নামচে বাজার। পরদিন প্রত্যেক দিনই ভোরবেলা যাত্রা শুরু হয়ে যায়। যত তাড়াতাড়ি যাত্রা শুরু করবে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবে, কারণ দুপুরের পরেই আবার আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রত্যেক দিনই পাহাড়ি এলাকায় বৃষ্টি আসে, প্রাকৃতিক বিপর্যয় থাকেই। নামচে বাজারে গেলাম আমরা, আর দুপুরে পথে খাওয়ার ব্যবস্থা থাকে। আমরা তো একটা প্রাইভেট সংস্থার সঙ্গে গেছি, তারপরে ওরাই আমাদের সব কিছু ভার নিয়েছিল। দুপুরবেলা কমন নেপালি ডাল ভাত থালি, দুপুরবেলা যেখানে গিয়ে পৌঁছবে ওইখানেই খাওয়ার ব্যবস্থা থাকে। তারপর এখানে কিছু সময় বিশ্রাম করে আবার তুমি চলতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, হাঁটাই। তারপর মানে কোন জায়গায় গিয়ে আপনারা মানে সেই দিনের জন্য থামবেন, বা ওটা কি ওইখানেই বেস মানে টেন্ট টাইপ? হ্যাঁ, না, ঘরই করা আছে, রুম করা আছে। বিভিন্ন সংস্থার বিভিন্ন জায়গায় পাশাপাশি থাকে সব ঘর, ওইখানে সব কিছুর ব্যবস্থাই আছে, থাকা, খাওয়া, ঘুম, বিশ্রাম, স্নান, সব কিছু, কোনো অসুবিধা নেই। ওইখানে আবার একটা নামচে বাজারটা একটু, ওইখানে 2 দিন বিশ্রাম করতে দেয়, কারণ হঠাৎ করে ঠান্ডার দিকে যাচ্ছি তো, তাই ঠান্ডাটা সহ্য করার জন্য একটা দিন এখানে বিশ্রাম করতে রাখে তারা। আচ্ছা, ওইখানে একটা মার্কেটও আছে, দেখার জিনিস। মার্কেটে গিয়ে তো আমরা তো বাঙালিরা মার্কেট দেখলেই পাগল হয়ে যাই। পাহাড়ি জিনিসপত্র, শীতের জিনিসপত্র সব কিছু। একটা বুদ্ধ মন্দিরও ছিল ওইখানে। তারপর ওইখানে পরদিন আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য কাছাকাছি একটা ছোট্ট উঁচু জায়গা, পাহাড়ের মতো, ওইখানে পুরনো একটা এয়ারপোর্ট ছিল। কিছু কিছু ভাঙা অংশ দেখে বোঝা যায় আর কি। ওইখানে যাওয়ার পর আরেকটা কফি হাউস, একটা টি ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে বলুন, কোনো ব্যাপার নয়। ওইখান থেকে এভারেস্ট ভিউ কিছুটা পাওয়া যায় আর কি। কিন্তু আমাদের ভাগ্য ওই দিন ভালো ছিল না, প্রকৃতির পক্ষে ছিল না, তাই আকাশে মেঘ ছিল, আমরা ওইটা দেখতে পারিনি। কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর। ওইখান থেকে আবার অনেকখানি উপরে উঠেছি, তারপর আবার নিচে ফিরে নামচে বাজারে ওই দিন বিশ্রাম। মানে এইটা হলো ঠান্ডাটা সহ্য করার জন্য, ঠান্ডার সঙ্গে খাপ খাওয়ার জন্য ওই দিন ওইখানে থাকলাম। তারপরের জায়গাগুলি নামগুলিও খুব সুন্দর, লম্বুচে, ডিম্বুচে, ওই রকম সব নাম। 7 দিন তো 7 দিন ওইভাবে পার করে শেষ হলো গোরপসে। হ্যাঁ, গোরপসে আগে প্রথমে এইখানেই বেস ক্যাম্পটা ছিল, গোরপসে যে জায়গাটা আর কি। ওই এখন লোকজন বেশি যায়, একটু টেম্পারেচার বেড়ে যায়, তাই বেস ক্যাম্পটা আরেকটু দূরে চলে গেছে আর কি। রাস্তা হয়ে গেছে যার ফলে লোক যেতে পারছে, বরফের জন্য তো এগোতে পারে না। ওইখানে সকাল 10টা নাগাদ আমরা পৌঁছালাম। আমরা 4 জন ছিলাম, আমার হাজব্যান্ড, ছেলের বউ, সবাই ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলের বউ বেস ক্যাম্পে পৌঁছাতে পারেনি, ওর শরীরটা খারাপ করেছিল, ঠান্ডায় একটু শরীর অসুস্থ হয়ে পড়েছিল। আর রাস্তাগুলির কথা কি বলবো, মানে কোনো জায়গায় আমাদের পুকুর কাটে না, ওই রকম এক পার দিয়ে নামা, আরেক পার দিয়ে ওঠা, ওই রকম রাস্তাও আছে। আর রাস্তা ওইখানে তো আর মেশিন নিয়ে গিয়ে রাস্তা বানাতে পারে না, পাথর মাটি ওই রকমই উঁচু নিচু রাস্তা। আপনার ভয় করেনি এরকম রাস্তায়? ভয় তো কিছুটা, কিন্তু সঙ্গে তো ওরা আছে। তাছাড়া এই একটা দুধকোশী নদী, এই প্রথম থেকে আমাদের পাশে, আমরা ওর পাশে পাশে চলছি। আর এই নদী পার হওয়ার জন্য বড় বড় ঝুলন্ত ব্রিজ, ওইগুলি
অনবরত বাতাসে দুলছে, একা পার হওয়া সাহস হয় না আর কি। তো আমি আমার বৌমার হাত ধরেই পার হয়েছি। আর এই যে ব্রিজগুলি এত জঙ্গলের ভিতরে কিভাবে বানালো তারা, এটা সাংঘাতিক, মানে না আশ্চর্য সাংঘাতিক। এগুলি না দেখলে বোঝা যায় না, এত শক্ত, এত বাতাস। ওই রাস্তার ঘোড়া আসছে, তারপরে মালপত্র নিয়ে যাওয়ার ইয়াক ব্যবহার করে এখানে। ইয়াক লোকে পালে, ইয়াকের দুধ খায়, ওর ইয়াকের দুধের মাখন টাখন সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, বাহ। ওইগুলি তারা মাল আনা নেওয়ার জন্য ব্যবহার করে আর কি। এই ব্রিজে ওরাও আসছে, আমরাও যাচ্ছি। এই মালপত্র ওদের কাঁধে সিলিন্ডার থাকে, খাবার দাবারগুলি পৌঁছাতে হয়, তো লোক যে আসা যাওয়া করছে। তো এরকম 3টা ব্রিজ আমরা পেয়েছিলাম রাস্তায়। আর গোরক্ষে যাওয়ার পরে ওইখান থেকে 4 ঘন্টার রাস্তা বেস ক্যাম্প। দুপুরে আমরা ওইখান থেকে রওনা হই। বৌমা তো যেতে পারলো না, আমরা পৌঁছে গেছি। ছবিগুলিও আছে। আচ্ছা, ছবিগুলিও আছে। আচ্ছা, দেখবো। তো একটু আমরা যখন ফিরে আসছি তখন দেখছি বৌমা একটা বুদ্ধি করে, ভাবলো আমরা চলে গেলাম, ও যেতে পারলো না, ওর ভালো লাগছে না, তাই একটা ঘোড়া নিয়ে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওখানে পয়সাটা বেশি নেই, অনেক এক্সপেন্সিভ আর কি, পয়সা প্রচুর খরচ হয়। তাই যতক্ষণ সম্ভব হেঁটে যাওয়াটাই সুবিধা আর কি। আর বেস ক্যাম্পের এখানে তো কত দেশি বিদেশি, জায়গাটা তো নেপালে, আমরা তো ভারতবর্ষ থেকে গেলাম, সিঙ্গাপুরের, পাকিস্তানের, তারপরে দুবাই, সৌদি আরবের। একটা ছেলে আমাদের সঙ্গে ছিল, কেরালার ইসে, দুবাইয়ে চাকরি করে, সে ছিল আমাদের টিমে। আর ওই পথে ওই সিঙ্গাপুরের এক পাইলট, তারপরে পাকিস্তানের 2-3 জন কম বয়সী ছেলে। সব আমাদের দুজনকে দেখে তো সবাই অবাক। হ্যাঁ, সবাই এসে খালি আমাদের সঙ্গে ছবি তুলতে চায়, ঘরে নিয়ে দেখাবো। ওই সিঙ্গাপুরের পাইলটও বলেছে যে আমার মাকেও কত বলেছিলাম আসতে, মা বলে হাঁটুর ব্যথা, পারবো না। আসলে শরীরের যন্ত্রণা তো সবারই থাকবেই। হ্যাঁ, তা ইচ্ছা যদি থাকে বেরিয়ে গেলে, আমারও তো যন্ত্রণা আছে, আমার তো বয়স এখন 65 বছর বয়সে 2022-এ গেছিলাম আর কি। তাই জন্যই তো আপনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন, যে বয়সটা কোনো ব্যাপার না, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে নিশ্চয়ই আমরা যেতে পারি, আমাদের ড্রিম আমরা অ্যাচিভ করতে পারি। হিমালয়ের পাহাড়ে যারা যায়, বেস ক্যাম্প থেকেই রওনা হয় এভারেস্টে। হ্যাঁ, ওই পর্যন্ত আমরা গেলাম আর কি। আচ্ছা, আপনার কি পাহাড় আগে থেকেই ভালো লাগতো? মনে হয়, কারণ তখন তো এতটা কিছু চিন্তা ভাবনা করার আমরা সুবিধা ছিল না, বুঝতে পারি না। ছোট সময়ে আমি অরুন্ধতিনগরের বাসিন্দা। আচ্ছা, আমাদের বাড়ির কাছে একটা ছোট টিলা ছিল, তখন তো খালি। আমি 1960-এ তো আমার জন্ম, ধরো না 75-76 ওই সময়ে কথা বলছি, 17 বছর বয়সে যখন মাধ্যমিক পরীক্ষা দিই। তারপরে তো আমাদের ওই সময়ে কিছু ছুটি থাকতো, এখনকার ছেলে মেয়েদের মতো তো আমাদের পড়াশোনার এত চাপ ছিল না। তাছাড়া আমরা বেনারস গিয়েছিলাম 2009-এ। আচ্ছা, সবাই মনসা মন্দিরে রোপওয়েতে যায়, হয়তো কেউ গেছেন আপনারা, কিন্তু আমরা হেঁটেই গেছি। মানে এর থেকে মনে হয় যে হয়তো কিছুটা, হ্যাঁ, আগে থেকেই ছিল ইচ্ছে, ভিতরে কিছুটা ক্ষমতা ছিল আর কি। সেই। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা বলুন এবার, এই যে এভারেস্ট বেস ক্যাম্পে গেলেন এবং এরপর ফিরে এলেন, মানে এক্সপিরিয়েন্স বলুন, অ্যাচিভমেন্টস বলুন, মানে কিরম ব্যাপারটা, অনুভূতিটা? সে তো খুব ভালো, ভালো লেগেছে, কারণ রাস্তায় নানান দেশের লোকের সঙ্গে পরিচয় হয়েছে, সেটাও একটা। আর এই যে জায়গায় জায়গায় যে লোক আমাদের দেখে এত খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, সেটা দেখে আরো ইচ্ছা শক্তি বেড়ে যায়। আপনি সঠিক অর্থেই, মানে আমরা এখানে গর্বিত আপনাকে পেয়ে, মানে ত্রিপুরাবাসী হিসেবে। কিন্তু মানে জাস্ট আমি আপনার জায়গায় বসে ভাবছি যে মানে ওইখানে আপনি গেছেন এবং আশেপাশের মানুষ আপনাদের দেখে আপনার সাথে, আপনার হাজবেন্ডের সাথে ছবি তুলতে আসছে, মানে তারা কতটা, মানে শুধু আপনি আমাদের জন্য ইন্সপিরেশন না, আপনি ওখানে যে গেছেন ওদের জন্য, প্লাস পুরো জেনারেশনের জন্যই বলতে গেলে একটা ইন্সপিরেশন।
তো আপনি তো অন্য ট্রিপেও গেছেন, প্রথমেই যেটা বলছিলেন মানুষ সরোবর ট্রিপে গেছেন, তো অন্য ট্রিপগুলো সম্পর্কে একটু বলুন, কেমন অনুভূতি, কিভাবে গেলেন? কৈলাস মানসরোবর দিল্লির একটা সরকারি সংস্থা, ওইটার গিয়েছিলাম 2014 সালে। আচ্ছা। 2014 সালে দিল্লি থেকে প্রথমে দিল্লি যাই। দিল্লি গভর্নমেন্ট 3 দিন আমাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছে বিভিন্ন হাসপাতালে। তারপরে ওইখান থেকে বিদেশ মন্ত্রক থেকে আমাদেরকে পারমিশন দিল, হেলথ সার্টিফিকেটও পেলাম, তারপরে আমরা যাওয়ার পারমিশন পাই। দিকটা দিয়েও নেপাল বর্ডার পর্যন্ত যাওয়ার পরে ওইখানে রেস্ট প্রথম দিন। ওইখান থেকে একটা কালী নদী, নেপাল আর ভারতবর্ষের মাঝখানে। এই কালী নদী এই জায়গা থেকে অনেক উপর পর্যন্ত, পাশাপাশি মানে নেপাল আর ভারতবর্ষের মাঝখান দিয়ে কালী নদী উপর পর্যন্ত, উপর থেকে এসছে। হেঁটে যেতে হয়? হ্যাঁ, হেঁটে 15 দিনের হাঁটা পথে। ইন্ডিয়াতে আইটিবিটি, ইন্ডিয়ান বর্ডার আইটিবিপির লোক, পুলিশ, বর্ডার পুলিশ, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, ওরা আমাদেরকে গাইড করে আর কি। ওদেরই টেন্টে আবার টিনের ছাউনির কতগুলি আর্মির আর রুম থাকে, ওইগুলিতে জায়গায় জায়গায় থাকার ব্যবস্থা আর কি। ভারতবর্ষে খুব ভালো ব্যবস্থা, কোনো অসুবিধা নাই। রাস্তায় গরম জল, চা সব কিছু দিচ্ছে ওরা। আর সকালবেলার টিফিন তো মানে এগুলি এখন দেখা যায় না। টিনের ছাউনি, গ্রামে জঙ্গলে যে থাকতো ছোট্ট চায়ের দোকান, 2টা টুল বসানো, ওই রকম জায়গায় বসে আমরা কলাইয়ের ডাল, শাক ওইসব খেয়েছি। বেলা 2টোর সময় আবার লাঞ্চ, এইভাবে খুব সুন্দর ব্যবস্থা আর কি। নেপালের বর্ডার, নেপাল ইন্ডিয়া বর্ডার, ওই পর্যন্ত গাড়ি দিয়ে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়। তারপরে হাঁটা পথ। হ্যাঁ, শিরখা, গুঞ্জি ওইসব মানে জায়গাগুলির নাম আর কি। আস্তে আস্তে উপর দিকে উঠছি আর কি। কৈলাস তো তোমার 19,000 ফুট উঁচু, আর বেস ক্যাম্পটা 17,500 ফুট, একটু কম আছে বেস ক্যাম্পটা তোমার। ওই রাস্তায় তিব্বত আর ভারতবর্ষের যে বর্ডারটা, ওইখানে একটা গুঞ্জি জায়গা আছে। এখানে প্রাকৃতিকভাবেই তৈরি একটা ওম পর্বত বলে, এটা বরফে তৈরি, মানে এমনভাবে খাঁজ কাটা মনে হয় যেন লোকে তৈরি করেছে, আসলে লোকের তৈরি না, কারণ বহু উপরে তো। তাও আবার ইংরেজরাই ওটা আবিষ্কার করেছে, আমাদের কারোর নজরে, ভারতবর্ষের কারোর নজরে পড়েনি। ওম অক্ষরটা, ওম পর্বত, এখন তো সব কিছুই ইউটিউবে পাওয়া যায়। ওম পর্বত সার্চ করলেই পাবেন যে একদম ওম, মানে শেপটা ওমের মতো, বরফের। হ্যাঁ, বরফের, ঠিক আছে, বরফের ওম পর্বত। কয়েকটা জায়গা পার হওয়ার পরে তিব্বত বর্ডার। হ্যাঁ, ওইগুলি কিন্তু এক এক জায়গায় পৌঁছানোর জন্য এক একটা দিন, বেলা 2টা পর্যন্ত তুমি হাঁটতে পারবে ভোরবেলা থেকে। কেউ হয়তো 2টায় পৌঁছে গেল, কেউ হয়তো 11টার মধ্যে পৌঁছে গেলে, যে বেশি হাঁটতে পারে। তো ওইখানে গিয়ে ওই দিনটা, বাকি দিনটা রাত্রিটা বিশ্রাম, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সব কিছু ওরাই করে। এখন আমি যেটা আমার কাছে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিটনেস, বা এই যে এটা মানে এত দূর যাওয়ার জন্য একটা আমাদের মেন্টাল প্রিপারেশন দরকার হয়, কিন্তু ফিটনেসও পাশাপাশি মেন্টাল প্রিপারেশনও, সেটা কি করে আপনি প্রিপেয়ার করেছেন আগে থেকে? নিশ্চয়ই কিছু প্রিপারেশন ছিল। তেমন কিছু না, ওই হাঁটতে হবে তো, এটা তো বুঝতে পারছিলাম ঠিকই, কিন্তু এতটা দুর্গম পথ সেটা তো না গেলে বুঝার। তখন তো এখনকার মতো এত ইউটিউব ছিল না যে দেখে দেখে সব কিছু জেনে যাব। প্রত্যেক দিন আমরা কোথাও যাওয়ার প্ল্যান হলে 1 মাস আগে থেকেই হাঁটতে শুরু করি। সকালবেলা দিনে 8-10 কিলোমিটারও হেঁটেছি। অনেকটা রাস্তা। হ্যাঁ, এই হেঁটে হেঁটে অভ্যাস করেছি। আর মেন্টাল প্রিপারেশনটা কি করে নিতেন? এটা তো ইচ্ছা, মনের জোর, যে আমি যাব, এরকম ইচ্ছা থাকলে হয়ে যায়। কারণ রাস্তায় দেখেছি যাদের একটু যেমন প্রেশার, হ্যাঁ, এর প্রবলেম থাকে, ওঠানামা করে, তাদের একটু অসুবিধা হয়, নাইলে সুগার টুগারের রুগীদেরও কোনো অসুবিধা হয় না।
আচ্ছা, হ্যাঁ, পাহাড়ের উপরে উঠতে গেলে প্রেশারটা একটু বেড়ে যায়। এই সাধারণ মানুষেরও অনেক সময় হয়। এইটা একটু করায়। তো উপরে ওঠার পরে একদিন একটু বিশ্রাম করলেই একদিন হয়তো ঠিক হয়ে যায়। ওইভাবে যাদের যাওয়ার ইচ্ছা আর কি। আমার অসুবিধা হয়নি, আমার হাজবেন্ডের একটু অসুবিধা হয়েছিল। আপনি বলতে চাইছেন মানে ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমাদের আসল, ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। মেন্টাল প্রিপারেশন বলতে আমি বলছি মানে মেডিটেশন, যোগা বা এরকম কিছু যেটা আমাদের বডি মন কাম ঠিকই আছে, ওগুলো তো ঠিকই আছে। আমরা যোগাসনেও আছি, 3বার জাতীয় যোগাসন প্রতিযোগিতায়, আমরা ন্যাশনাল জাতীয় যোগা প্রতিযোগিতায় গেছি আর কি, আমরা 2 জনেই। আর এইখানে আমরা করোনার সময় আমাদের একটা লাফিং ক্লাব আছে। এই দশরথদেব স্টেডিয়ামে লাফিং ক্লাব একটা আছে, হয়তো এদিকে কেউ থাকলে জানবো। আমাদের 2009 থেকে ওইটার সঙ্গে যোগাযোগ। তারপরে তো এই করোনার সময় অনলাইনে ঘরে বসে আসন প্রাণায়াম এসব করছি। এই 5 বছরে আমার 5 কেজি ওজন কমে গেছে। যদি ঠিকভাবে করা যায়, যোগাসনটা হলো শ্বাস প্রাণায়াম, যেটা শ্বাসকে নিয়ন্ত্রণে রাখা। শ্বাস ঠিক রেখা নিয়ম মাইনা যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু উপকার পাওয়া যায় একদম। হ্যাঁ, এটা মানে ঠিকভাবে গাইড ঠিকভাবে হইতে হবে আর কি, বুঝতে হবে। এখন আমরা প্রায় শেষের পথে এসে পড়েছি। আমি জানতে চাইবো আপনি আমাদের এখানে উপস্থিত সবাইকে এবং আমাদের দর্শকদেরকে কি বলতে চান, মানে এরকম সাহস বা এরকম উদ্যম, এরকম ইচ্ছা, শুধু ইচ্ছা থাকলেই কি সম্ভব, বা কি বলতে চান ওদেরকে? ইচ্ছাটা সবচেয়ে বড়, মনের জোর। কারণ পারিপার্শ্বিক বাধা কিছু থাকবেই। হ্যাঁ, হয়তো কেউ একদিনে পারছে, অন্যজন 3 দিনে করব, রাস্তাটা অতিক্রম করব না 3 দিনে, ওই একটু অন্য কিছু তো মনে হয় না। আর খাওয়া দাওয়া, স্বাস্থ্য সবই ঠিক আছে, একটু পরিশ্রম করে নিজের বডিটা ফিট রাখা। আজকের দিনের জেনারেশন আমরা কিন্তু একটু আরাম করতে পছন্দ করি, পরিশ্রম যেদিকে ওদিকে যাওয়াটা একদমই পছন্দ না আমাদের। পরিশ্রম বলতে এই তো যোগাসন, আসন, প্রাণায়াম, ওইগুলি করো, হাঁটো, তাহলে তুমি কিছুটা সুস্থ থাকতে পারবে। যদিও তোমরা বলবে যে তোমাদের কাজের চাপ, কিন্তু একটা কি জানো, কোনো কিছুতে একটা মনোযোগ দিলে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি একটু রুটিন করে আসন করতে বসো, ধ্যান করো, প্রাণায়াম করো, তোমার কিন্তু ওই সময়টা ওই দিকেই মনটা যাইব। তুমি 10 মিনিট করো, আস্তে আস্তে 1 ঘন্টা করো, সময় বাড়াও, তাইলেই ঠিক হয়ে যাবো। আর ওইসবে মনে হয় মনটাও একটু ঠান্ডা থাকে, শান্ত থাকে, মাইন্ড কাম হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মানে আপনি এমন ভাবে সময় দিয়েছেন আমাদেরকে এবং আমাদের সবাইকে, প্লাস আমাদের দর্শক বন্ধুদেরকে এরকম ভাবে অনুপ্রাণিত করেছেন। সত্যি তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমিও এখানে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে খুব আনন্দিত। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমি অনুরোধ করব আমার বাকি দূরদর্শনের সহকর্মী বৃন্দদের আজকের বিশেষ দিনে কিছু যেন বলে। নমস্কার, দূরদর্শনের সব কর্মীকে আমার অনেক শুভেচ্ছা আন্তর্জাতিক মহিলা দিবসে। আর আমাদের উপস্থিত মাননীয় অতিথি, ওনার কাছ থেকে বিভিন্ন সুন্দর সুন্দর বক্তব্য শুনে আমরা অনেক অনুপ্রাণিত এবং এগুলো করার চেষ্টা করব, আমাদের ইচ্ছে পূরণের চেষ্টা করব আজ থেকে। ধন্যবাদ। আমাদের আজকে বিশেষ অতিথি, ওনাকে আমি শুভেচ্ছা জানাই। আমরা সবাই পুরুষ নারী এই দূরদর্শনের একসাথে কাজ করছি এবং আশা রাখছি সবাই মিলে আগামী দিনেও একসাথে ভালোভাবে সুস্থভাবে কাজ করতে পারবো। नारी तो शक्ति है, नारी मुक्ति भी है, नारी उन्नति का धारक है और प्रगति और अग्रगति का वाहक भी है। एकदा महिषासुर के आक्रमण से जब स्वर्ग मर्त और पाताल इन तीनों लोकों में हाहाकार मचा था, तब जाके एक नारी शक्ति ने हम सभी को मुक्ति का मार्ग प्रदर्शन कराया। तो नारी रक्षक भी है। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা পুরুষ হোক বা নারী, আজকের বিশেষ দিনে স্পেশালি নারীদের জন্য এই কথাটা খাটে যে আমরা আমাদের সমস্ত স্বপ্নকে এক পাশে রেখে আমরা সবার জন্যে করে যেতেই থাকি আমৃত্যু, কিন্তু কখনো আমরা নিজেদের স্বপ্ন নিয়ে ভাবি না। যদি আমরা আজকের থেকে এরকম ভাববো যে যদি উনি পারেন তাহলে আমরা সবাই পারি, সবার নিশ্চয়ই কোনো স্বপ্ন থাকে, কোনো ইচ্ছে থাকে, কোনো শখ থাকে, সেটাকে পূরণ করার জন্য আমরা আজকে থেকেই চেষ্টা করব। কারণ সবার আগে আমার মনে হয় নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। আমরা যদি নিজেকে না ভালোবাসতে পারি তাহলে হয়তো কাউকেই সঠিক অর্থে ভালোবেসে উঠতে পারবো না। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হচ্ছে। সমস্ত নারীদের এখানে উপস্থিত এবং আমাদের দর্শকরা সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।